আপনি কি মনে করেন ব্যাংকে টাকা জমিয়ে কিংবা ডিপিএস করে আপনি বড়লোক হবেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আমি বলবো আপনি বিশাল বড় একটা ট্র্যাপ কিংবা ফাঁদের মধ্যে আছেন। আপনার ব্যাংকে রাখা টাকা প্রতি বছর বাড়ছে না, বরঞ্চ কমছে। একটু অবাক হচ্ছেন, তাই না? কিন্তু এটাই রূঢ় সত্য কথা। আসসালামু আলাইকুম, আমি মারুফ আহমেদ। ক্যারিয়ারের গত কয়েক বছর ধরে আমি কর্পোরেট ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি। এই চ্যানেলে আমি মূলত প্রফেশনাল গ্রোথ, কর্পোরেট ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট টিপস এবং একজন প্রফেশনালের প্রতিদিনের অভিজ্ঞতাগুলোকে শেয়ার করে থাকি, যাতে আমার শেখা বিষয়গুলো আপনার ক্যারিয়ারের যাত্রাকে আরও কিছুটা স্মুথ এবং সহজ করতে পারে। আজ আমি আপনাকে বোঝাবো কেন ব্যাংকের সেভিংস আপনার জন্য সবচেয়ে বড় শত্রু হতে পারে। পয়েন্ট নাম্বার 1, ইনফ্লেশন কিংবা মুদ্রাস্ফীতি নীরব ঘাতক। আপনাকে একটা সিনারিও দিই। ধরুন আপনার কাছে 1 লক্ষ টাকা রয়েছে এবং আপনি এই 1 লক্ষ টাকা ব্যাংকে 7% ইন্টারেস্ট কিংবা 7% সুদে আপনি ব্যাংকে রেখেছেন। আপনাকে ব্যাংক প্রতি বছর আপনার 1 লক্ষ টাকার উপরে 7% হারে আপনাকে ইন্টারেস্ট বা লভ্যাংশ দেয়। 1 বছর শেষে আপনার সেই টাকাটি হয়ে গিয়ে দাঁড়ালো 1,07,000 টাকা। কিন্তু একই সাথে আপনার দেশের বা ওই দেশের অর্থনীতিতে ইনফ্লেশন হারের হচ্ছে 10%। তার মানে আপনার প্রতি বছর দেশের ইনফ্লেশন 10% হারে কমে। এখন আপনার যেটা 1 বছর আনতে গিয়ে দাঁড়িয়েছে 1,07,000 টাকা, ধরে নিন আপনি কথার কথা ওই টাকাটা, যেই টাকাটা আপনি 1 বছর আগে 1 লক্ষ টাকা দিয়ে কিনবেন কিংবা 1,07,000 টাকা দিয়ে কিনবেন, বছর শেষে ওই জিনিসটাই আপনাকে কিনতে হবে 1,10,000 টাকা দিয়ে। তাহলে দিন শেষে কিন্তু আপনার 3,000 টাকা লস হয়েছে, লাভ কিন্তু হয়নি। আপনি যে 7% এক্সট্রা পাচ্ছেন, আপনার ইনফ্লেশন হার কিন্তু 10% বেড়েছে। তাহলে 10% এক্সট্রা যে আপনার 10%, এখান থেকে যদি 7%কে মাইনাস করে দেওয়া হয়, তাহলে দেখবেন দিন শেষে আপনার কিন্তু 3,000 টাকা লস। পয়েন্ট নাম্বার 2, ট্যাক্স এবং হিডেন চার্জ। আমরা অনেকেই ভুলে যাই ব্যাংকে কিন্তু আপনার ইনকামের উপর গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হয়। মানে আপনার যেই লভ্যাংশটুকু হয়েছে, সরকার কিন্তু তার থেকে একটা ভালো পরিমাণ অংশ মুনাফা হিসাবে বা কিংবা ট্যাক্স হিসাবে কিন্তু কেটে নেয়। এবং একই সাথে বছর শেষে আপনার ব্যাংকের একটা প্রসেসিং চার্জ রয়েছে কিংবা সার্ভিস চার্জ রয়েছে। আপনাকে যে চেক বই দেওয়া হয় কিংবা আপনার অ্যাকাউন্ট মেনটেন্যান্সের জন্য একটা চার্জ কাটা হয়, কিংবা আপনার যে ডেবিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, হোয়াট এভার দ্য কার্ড ইউ আর ইউজিং, প্রত্যেকটা কার্ডের জন্য কিন্তু আপনাকে একটা ন্যূনতম অ্যামাউন্ট বা একটা ফি চার্জ করা হয়। সো ওভারঅল যদি আপনি চিন্তা করেন, দেখবেন আপনার 7% যে লভ্যাংশ, আমি কথার কথা ধরে নিচ্ছি সেটা 7%, সেই 7% লভ্যাংশ কিন্তু থাকতেছে না, ওখান থেকে ডিডাক্ট হয়ে গিয়ে 3 থেকে 4% গিয়ে সেটা দাঁড়ায়। পয়েন্ট নাম্বার 3, অ্যাসেট বনাম লাইবিলিটি। দেখুন, নিম্নবিত্ত ধরনের মানুষ যারা আছে বা মধ্যবিত্ত ধরনের মানুষ যারা আছে, তারা চেষ্টা করে যে তাদের ইনকামের কিছু টাকা হচ্ছে সেভিংসে রেখে দেবে, যেটা তাকে একটা সময় বা বিপদের সময় কাজে আসতে পারে। কিন্তু আপনি কি জানেন, এই ধারণাটা সবচেয়ে ভুল এবং বোকামি ধারণা। আপনার টাকাটা যখন ফেলে রাখতেছেন আপনি, ওই যে আমি বললাম না, দেশের ইনফ্লেশন হার হিসাবে আপনার কিন্তু সেটা খুব একটা প্রফিট হচ্ছে না। কিন্তু এই টাকাটা দিয়ে যদি আপনি কোথাও না কোথাও ইনভেস্ট করে রাখতে পারেন, যেখানে আপনার কিন্তু একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট রিটার্ন পেতে পারেন। এমন অনেক ইনভেস্টমেন্ট প্রকল্প রয়েছে যেখানে আপনি ন্যূনতম 10% থেকে 30%, 40% কিন্তু মুনাফা অর্জন করতে পারেন। তাহলে ধনীরা দেখবেন, খেয়াল করবেন, ধনীরা সবসময় ইনভেস্ট করে, আর মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত পরিবারের মানুষজন তারা চেষ্টা করে যে কিছু টাকা জমিয়ে রাখতে। আপনার অর্থের টার্নওভারের উপর ভিত্তি করে আপনি আপনার টাকাগুলোকে বিভিন্ন জায়গায় অ্যাসেটে কিন্তু কনভার্ট করতে পারেন। যদি আপনার অর্থের পরিমাণ বেশি হয়, তাহলে জমিতে ইনভেস্ট করুন কিংবা আপনি গোল্ডে ইনভেস্ট করুন, কিংবা আপনি চাইলে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা রিয়েল এস্টেট অথবা মিউচুয়াল ফান্ড, এরকম অনেক কিছুতে কিন্তু ইনভেস্ট করতে পারেন। আপনি যদি ইনভেস্টমেন্ট নিয়ে আরও ডিটেল ভিডিও চান, আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি ইনভেস্টমেন্ট নিয়ে আরও ডিটেল একটা পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসবো, যেখানে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মানুষ কোথায় একটা সেফেস্ট ইনভেস্টমেন্ট করতে পারে। এতক্ষণ তো সঞ্চয় কিংবা ইনফ্লেশন রেট কিংবা ক্ষতি সম্পর্কেও বললাম, তাহলে সমাধানটা কোথায়? হোয়াটস দ্য সলিউশন? আপনি কি ব্যাংকে টাকা রাখবেন? অবশ্যই না। শুধুমাত্র রাখতে পারেন একটা ছোটোখাটো অ্যামাউন্ট, যেটা ইমার্জেন্সি ফান্ড হিসাবে ইউজ করতে পারবেন, যেটা আপনার কঠিন মুহূর্তগুলোতে বা বিভিন্ন খারাপ সময়গুলোতে আপনাকে সাপোর্ট দিবে। আর বাকি টাকাগুলো কোথায় কী করবেন? বাকি টাকাগুলোকে এমন একটি ফান্ডে বা এমন কিছু জায়গায় ইনভেস্ট করুন যেটা আপনার মুদ্রাস্ফীতি থেকে আপনাকে বেশি রিটার্ন দেবে। আপনাকে জানতে হবে বর্তমান বাজারের মুদ্রাস্ফীতিটা কেমন। ওই মুদ্রাস্ফীতির হারের চেয়ে যেটা আপনাকে বেশি রিটার্ন দেবে, ধরে নিন যদি আপনার মুদ্রাস্ফীতির হার হয় 7% কিংবা 10%, আপনাকে এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেখানে আপনাকে অ্যাটলিস্ট 15 to 20% রিটার্ন দেবে। তাহলে আপনি দেখবেন বছর শেষে আপনার কিন্তু 10 to 12% একটা প্রফিট থাকবে। আপনার কি কোনো ডিপিএস আছে? কিংবা আপনি কোথায় ইনভেস্ট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমাকে কমেন্ট করে জানান। আর এমন প্র্যাকটিক্যাল ফাইন্যান্সিয়াল টিপস পেতে ফলো দিয়ে রাখুন। মনে রাখবেন, টাকা জমানো নয়, টাকা বাড়ানোই আসল বুদ্ধিমত্তা।